नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। नमस्कार, আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি এই মুহূর্তে জবাব চায় বাংলা নিয়ে কয়েকটা প্রশ্ন, কয়েকটা খচখচ, কয়েকটা বিষয় যে বিষয়গুলোতে আলোকপাত করা প্রয়োজন এই দেবী পক্ষে বা মাতৃপক্ষে, পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। এমনটাই তো আমরা জেনে এসেছি। ভোরবেলা মহিষাসুর মর্দিনী শুনে এসেছি, রেডিও চালিয়ে দেখে এসেছি, বিশ্বাস করছি যে আজ ইতিমধ্যে অসুরের দমন শেষ। ব্রেকিং নিউজ, অসুর দমন সমাপ্ত, দেবী দুর্গা জিতে গেছেন। কিন্তু ঠিক সেই জায়গা থেকে আজ জবাব চায় বাংলা, আমাদের মেয়েটি, আমাদের দুর্গা, যাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, যাকে মেরে ফেলা হয়েছে, ধর্ষিতা হতে হয়েছে যাকে, সে বিচার কবে পাবে? বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। অভয়দায়িনী দেবী পক্ষ শুরু। আবারও বলছি, এ দেবী পক্ষ শুরু হয়েছে মানে ছোটবেলা থেকে আমাদের বিশ্বাস করতে বলা হয়েছে, বোঝানো হয়েছে যে দেখো আজ ভোরবেলা দেবী দুর্গা বধ করবে অসুরদের। আজ ভোরবেলা মহিষাসুর মর্দিনী তিনি সমস্ত অনাচার, তিনি সমস্ত নৈরাজ্য, সমস্ত অন্যায় সেগুলো দূর করে দেবেন। তার মানে আমরা কি এটা বিশ্বাস করতে পারি যে শিগগিরই অসুর বধ হবে, যে অসুরেরা নির্মমভাবে আমাদের অভয়া মেয়েটিকে ক্ষতবিক্ষত করেছে, যে অসুরেরা নির্মমভাবে আমাদের অভয়া মেয়েটিকে খুন করেছে। আজ ভোরবেলা তো অভয়ারও রেডিও চালিয়ে মা বাবার সঙ্গে চা খেতে খেতে মহিষাসুর মর্দিনী শোনার কথা ছিল। আজ অভয়ারও তো বাড়ির লোকের সাথে পুজোর বাজার করতে যাওয়ার কথা ছিল। আজ অভয়া মেয়েটিরও তো কিছুদিন পরে বাড়ির সামনে নেমপ্লেট লাগানোর কথা ছিল, এমডি পালমোনালজি। নামটা পর্যন্ত আজ তার আমরা উচ্চারণ করতে পারি না। একটা ডাক্তার, একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তার নামটা পর্যন্ত মিটিয়ে দেওয়া হলো। এবং ঠিক সেই জায়গা থেকে আজ আপনাদেরকে দেখাবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই তদন্ত। এবং তার পাশাপাশি যে শঙ্কা আমার মনেও জাগছে, যে শঙ্কা বাংলার মনে জাগছে, বিচার পাবে তো মেয়েটা, বিচার পাবে তো অভয়া। মাকে, মা দুর্গাকে আজ সত্যি হয়তো জবাব চায় বাংলার এই মঞ্চ থেকে বলতে ইচ্ছা করছে, মা ওরা শাস্তি পাবে তো। অভয়াকে যারা নির্মমভাবে মারলো, অভয়াকে যারা ধর্ষণ করলো, তাদের প্রমাণ লোপাট করলো, মা ওরা শাস্তি পাবে তো। যদি না পায় অনেকের অনেক বিশ্বাস উঠে যাবে অনেক কিছু থেকে। আমাদের বিশ্বাস মা এটা করতে দেবেন না। ইতিমধ্যে আপনাদেরকে দেখাই যে কতদিন ঠিক গেল। আজ এই মুহূর্তে একবার দেখুন ঠিক কতগুলো দিন গেল। এবং একবার দেখুন এই মুহূর্তে 9ই আগস্ট অভয়াকাণ্ড হয়। 9ই আগস্ট অভয়াকাণ্ড, এবং সেই 9ই আগস্ট থেকে ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে আজ 2রা অক্টোবর, আজ 55তম দিন, 55th ডে। 9ই আগস্ট থেকে আমরা বিচারের দাবি করে যাচ্ছি। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, আগস্টের পর সেপ্টেম্বর এলো, সেপ্টেম্বরও শেষ হলো, অক্টোবরের 2 তারিখ আজ 55 দিন ধরে আমরা বিচার পাইনি। এই 55 দিনে ঠিক কি হলো
এই প্রশ্ন আমার, এই প্রশ্ন আপনার। তদন্ত এই 55 দিনে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই প্রশ্ন আমার, এই প্রশ্ন আপনার। কোথায়, ঠিক কোথায় দাঁড়িয়ে তদন্ত একবার আমি গিয়ে দেখব। যে অনেকের তো অনেক প্রশ্ন আছে যে সিবিআই করছেটা কি, অনেকের অনেক প্রশ্ন আছে যে এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে নির্দিষ্টভাবে এই তদন্তটা দাঁড়িয়ে রয়েছে। আজ আমি একবার ঝালিয়ে নেব আপনাদের সাথে এই মুহূর্তে তদন্তটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় দাঁড়িয়ে সিবিআই তদন্ত। 960 ঘন্টার ওপর তদন্ত হয়েছে অভয়া কাণ্ডে। 960 ঘন্টা ধরে তদন্ত হয়েছে। অনেকে ওভারশিফট করছেন, ওভার ডিউটি করছেন। দিল্লি থেকে বহু অফিসাররা এসেছেন। সঞ্জয়, সন্দীপ, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। কে সঞ্জয়, কে সন্দীপ, কে অভিজিৎ, সেটাও আপনাদেরকে আবার মনে করাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদেরও মনে করাবো। সিজিওতে প্রায় 70 জনকে তলব করা হয়েছে। এবার তাদের মধ্যে থেকে বেশিরভাগই সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। তলব করা হয়েছে এমন কিছু মানুষকে, এমন কিছু ব্যক্তিকে যারা হয়তো লিড দিতে পারেন। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে 5 বার শুনানি হয়েছে। আপনারা জানেন ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে সেখানে শুনানি চলছে। কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কেসটা? ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যে চলে এসেছে। ফরেনসিক রিপোর্টে কি আছে তার বিস্তারিত ব্যাখ্যা, তথ্য সমস্ত কিছু আপনাদের দেব। একাধিক পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে হয়েছে। নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য আবেদন করা হয়েছে। আবেদন এখন অবধি নাকচ হয়নি, কিন্তু সম্মতিও মেলেনি। খামবন্দি অগ্রগতি রিপোর্ট অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট, প্রোগ্রেশন রিপোর্ট, সেটা কোর্টে জমা দিয়েছে সিবিআই। সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে প্রধান বিচারপতি খুশি। এবং আরেকবার একটা কথা আপনাদের বলি, এই যে কোথায় দাঁড়িয়ে তদন্ত, এটার পাশাপাশি একটা পারসেপশন তৈরি হয়েছে। সেই পারসেপশনটা এই মুহূর্তে একটু সংশোধন করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। পারসেপশনটা কি? পারসেপশনটা হচ্ছে, আমি রাস্তাঘাটে অনেক জায়গায় শুনছি, আমার পরিবারের লোকেরা অনেকে এক্সপেক্ট করছেন যে সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে। সুপ্রিম কোর্টে আসলে অভয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলছে না। অভয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলছে নিম্ন আদালতে। সুপ্রিম কোর্ট আসলে হেডমাস্টার বা স্যারেদের মতন পড়াশোনা ঠিক করছে কিনা একটি বাচ্চা বা একটি ছাত্র পড়াশোনা ঠিক করছে কিনা সেটা দেখা, সেটা মনিটরিং করার জন্য সুপ্রিম কোর্ট প্রতি ইন্টারভেলে তারা গ্যাদার করছেন, তারা আইনজীবীদের ডাকছেন, তাদের থেকে জানতে চাইছেন কি অবস্থা, কোনো ভুল ত্রুটি আছে কিনা। সিবিআই নিজের রিপোর্ট দিচ্ছে, রাজ্য কেন এখনো এই কাজ করতে পারছে না। এই সমস্ত কিছু আসলে প্রিন্সিপাল স্যার বা হেডমাস্টার স্যারের মতন তারা জানছেন। স্কুলে বা কলেজে যেভাবে স্যারেরা আমাদের মাথার উপরে থাকেন ঠিক সেভাবে। এর সাথে ধর্ষণ এবং খুনের মামলার কোনো রায়দানের কোনো সম্পর্ক নেই। রায়দান আসলে হবে নিম্ন আদালতে, যেটা ইতিমধ্যে হচ্ছে। এবার আপনাদের দেখাবো যে কারা কারা যুক্ত, কারা কারা গ্রেপ্তার হয়েছে এই কেসে। ইতিমধ্যে সিবিআই করছেটা কি? সিবিআই কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আরও একাধিক জন র্যাডারে রয়েছে। ধর্ষণ এবং খুনে কে কে গ্রেপ্তার হয়েছে? সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজি করের অভয়া কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং তার থেকেও বেশি জিনিসপত্রে অভিযুক্ত। বারবার ওসির সঙ্গে কথা বলেছেন যে ওসিও গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রীর আস্থাভাজন। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট তাকে প্রাইজ পোস্টিং দিয়েছিল। এর পাশাপাশি সন্দীপ ঘোষের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ মণ্ডল। লার্জার কনস্পিরেসির পার্ট অভিজিৎ মণ্ডল, প্রাক্তন ওসি টালা থানার বৃহত্তর ষড়যন্ত্রে অভিজিৎ মণ্ডলও এখন অব্দি অভিযুক্ত, জড়িত রয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর পেয়েও দেরিতে ঘটনাস্থলে যান, এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। নির্দেশ দিচ্ছিলেন এক সাহেবের থেকে। কেই সাহেব? অভিজিৎ মণ্ডল আশা করি তার কিছুটা আলোকপাত করতে পেরেছেন। এর পাশাপাশি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, যাকে প্রাথমিকভাবে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, এর নাম সঞ্জয় রায়। সেমিনার রুমে অবাধ যাতায়াত, সিসিটিভিতে তার হেডফোন পাওয়া গেছিল, পুলিশ কর্তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য, সেমিনার রুমে তার যাতায়াত এবং ধর্ষণ খুনের মামলায় একেবারে সরাসরি যুক্ত। কিন্তু আমরা এখনো জানি না প্রাইম অ্যাকিউজড অর্থাৎ মূল অভিযুক্ত এই সঞ্জয় কিনা।
আমাদের কিন্তু কেউ এখনো কনফার্ম করে দেয়নি। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আপনি সবাই খুঁজছি, এবং খুঁজছি কেন, কারণটা কি? 55 দিন হয়েছে, অনেক কেসেরই তো 55 দিন হয়। কারণটা কি? তার কারণ আমরা অফিস করছি, আমরা পুজোর শপিং করছি, আমরা অনেকে উৎসবে ফিরে গেছি, আমরা আনন্দ করছি, রেস্টুরেন্টে বসছি, ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করছি, হয়তো কেউ বাইরে যাব, ঘুরতে যাব, কিন্তু ওই যে খচখচ খচখচ করছে, কিছু একটা বিচ্ছে, কিছু একটা প্রিক করছে, সূচ ফোটাচ্ছে। কেন জানেন? আমি কয়েকটা টেলিফোনের কনভারসেশন এর আগেও শুনিয়েছি, আরেকবার এই মহালয়ার পুণ্যতিথিতে আরেকবার শোনাতে চাই। কেন জানেন? কারণ মহালয়ার পুণ্যতিথি শিখিয়েছে দুষ্টের দমন আর শিষ্টের পালন। অসুর বধ কবে হবে তার জবাব চাইছে বাংলা। এই অভয়াকাণ্ডে অসুরদের বধ কবে হবে তার জবাব দিতে হবে। শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, 3 জন বিশেষজ্ঞ রয়েছেন লাগাতার 2 মাস ধরে এই যে অভয়াকাণ্ড 55 দিন ধরে সেখানে পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস এবং তার পাশাপাশি কাটাছেঁড়া আমরা সবাই একসাথে করছি, আমরা সবাই সহযোদ্ধা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করাবো। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইউটিউবার, ব্লগার এবং পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং রয়েছেন ফিরদৌস শামীম আইনজীবী, সুপ্রিম কোর্টে এই মামলাটি একেবারে কাছ থেকে দেখেছেন। আমি 3 জনের কাছেই যাব। প্রথমে ফিরদৌস শামীমের কাছে যেতে চাই। ফিরদৌস শামীম, মহালয়ার দিন আপনাকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু মহালয়ার দিন প্রতিবার আমরা রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনবো, বীরেন ভদ্রের গলা, কণ্ঠস্বর, সেগুলোতে রোমহর্ষ অনুভব করব এবং তারপর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাব। আর এবারের মহালয়া আলাদা। এবারের মহালয়াতে আসলে আমরা চাই যে অসুর বধ যেন শিগগিরই হয়। কোন জায়গায় তদন্ত দাঁড়িয়ে রয়েছে, কবে বাংলার মানুষ দেখতে পাবে অভয়াকাণ্ডে অসুর বধ খুব তাড়াতাড়ি হবে, এটা যদি বাংলার মানুষকে জানান। দেখুন, প্রথমেই বলি যে আমরা সকলেই বিচার চাইছি, এবং বিচার কিন্তু শুধুমাত্র একটা এক্সক্লুসিভ কোনো ওয়ার্ড নয়। বিচার মানে কি? সঠিক তদন্ত। সঠিক তদন্তের পরে কিন্তু তদন্ত রিপোর্ট জমা পড়া, তারপরে চার্জ ফ্রেমিং হওয়া, ট্রায়াল সম্পূর্ণ হওয়া, তারপর দোষী বা নির্দোষ ডিক্লেয়ার হওয়া, তারপরে শাস্তি। ফলে পুরো বিষয়টি হচ্ছে বিচার, এবং বিচারের মধ্যে সবথেকে ক্রুশিয়াল রোল প্লে করে দুটো বস্তু, একটা হচ্ছে এভিডেন্স আর অপরটি হচ্ছে উইটনেস। এই ক্ষেত্রে আপনারা দেখেছেন নিশ্চিতভাবেই যে কিভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে,
এবং শুধু তাই নয়, এই এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বলে এখন বর্তমানে দুজন জেলবন্দি। ফলে বুঝতেই পারছেন যে এই বিচার পাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ প্রতিবন্ধকতা রয়েছে। দ্বিতীয় আরেকটি কথা বলি, যে আমরা আরজিকর বা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নিয়ে কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো তদন্তভার নিয়েছে সিবিআই। একটা হচ্ছে খুন ধর্ষণ, অপরটি হচ্ছে যে দুর্নীতি। এই দুর্নীতির মামলায় এবং খুন ধর্ষণ মামলায় একজন কমন ব্যক্তি রয়েছে, সে কে? সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই রাজ্যের সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই রাজ্যের সরকারের তো তিনি একজন সরকারি আধিকারিক, একজন কর্মী, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সরকার নিয়েছে কি? সাসপেন্ড করেছেন তাকে। সাসপেন্স মানে কি জানেন? সাসপেন্স মানে হচ্ছে আপনি সাসপেনশনে আছেন মানে আপনি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন, অর্থাৎ মূল বেতনের 50% বেতন পাবেন। অর্থাৎ জেলবন্দি সন্দীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের টাকা, অর্থাৎ আপনার আমার করের টাকা বসে বসে পাচ্ছে। এটা হচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার তথা এই স্বাস্থ্য দপ্তরের জনগণের সাথে চতুরতা। তার কারণ এই কথা কেন বলছি? তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত, এর আগের দিন সুপ্রিম কোর্ট কি জিজ্ঞাসা করেছে, যে 7জন ওই চিকিৎসকের কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো প্রসিডিংস হয়েছে? অনেকেই চিৎকার করে করে বললেন সাসপেন্ড করা হোক। মানে আপনি বলছেন না আমাকে বলতে একটু সময় দিন। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা, বরঞ্চ সাসপেনশনে থাকা মানে সে 50% কাজ না করে 50% হারে বেতন পাবেন, এনজয় করবেন, বেতন এনজয় করবেন। অর্থাৎ সন্দীপ ঘোষ জেলবন্দি থেকে তিনি কিন্তু বেতন এনজয় করছেন। যদি এদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করে যদি সার্ভিস টার্মিনেট না করেন, আসলে ঘুর পথে এদের অ্যাকাউন্টে জেলবন্দি থাকা অবস্থায়ও যে টাকা ভরে দেওয়ার পন্থার নাম কি? সাসপেনশন। এই যে সাসপেন্ড নিয়ে এত চিৎকার করছেন যে আমরা সাসপেন্ড করে দিয়েছি, 48 ঘন্টা জেলে থাকলে যে কোনো সরকারি কর্মচারী সাসপেন্ড করে আমাকে একটু বলা শেষ করে এই সাসপেনশনের প্রভিশন নিয়ে আমি মনে করি সরকারের নতুন করে ভাবনার সময় এসেছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে এই ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না করে সরকার বুঝিয়ে দিচ্ছেন যে এই সন্দীপ ঘোষেরা কোনো চাকরিগত অন্যায় করেনি। অর্থাৎ তারা যদি চাকরিগত অন্যায় করতো তাহলে কি করতো? ডিপার্টমেন্ট তার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতো। এখন কোনো পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক বলবেন যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেছেন? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। আপনার কাছে কোনো খবর আছে? আমার কাছে একটা খবর আছে, পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে জেলবন্দি অবস্থাতেও। ফিরদৌস আহমেদ, আমার কাছে একটা খবর আছে যে এসিজেএম শিয়ালদাতে সন্দীপ ঘোষের বেল রিজেক্ট হয়েছিল, কারণ সন্দীপ ঘোষ এমন এক অপরাধে অভিযুক্ত তার হাইয়েস্ট পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, অর্থাৎ মৃত্যুদণ্ডও হতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমার মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসলে, যার হয়তো ফাঁসির মঞ্চে, যে হয়তো আজ না হয় কাল না হয় পরশু গেলেও যেতে পারে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়ে। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথাটা বলছি? সন্দীপ ঘোষের যদি অভিযোগগুলো প্রমাণিত হতে পারে, ফাঁসিও হতে পারে সন্দীপ ঘোষের, সে কারণে তার বেল রিজেক্ট হয়েছিল, ফাঁসিও হতে পারে সন্দীপের। এই খবর আমরা আগে ব্রেক করেছি। আরেকবার আপনাদের এই মহালয়ার দিন আবারও মনে করিয়ে দিই, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এটা অর্ডার কপিতে এসিজেএম শিয়ালদা তিনি লিখেছিলেন, মাননীয় বিচারকরা লিখেছিলেন, প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে এবং সে কারণে তাকে বেল দেওয়া যায়নি, অর্থাৎ তাকে জামিন দেওয়া যায়নি। বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে এমন হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে যে বেল রিজেক্ট করা হয়েছিল তার অন্যতম কারণ, অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার হবে না। এই সন্দীপ ঘোষ, যাকে বাঁচানোর জন্য গোটা স্বাস্থ্য ভবন নেমে পড়েছিল, সন্ময় বন্দ্যোপাধ্যায়, এই সন্দীপ ঘোষ যাকে বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী প্রাইস পোস্টিং দিয়ে দিয়েছিলেন। আমাদের তো জানতে ইচ্ছা করে যে বিচার পাবে তো মেয়েটা। সিবিআই তদন্ত হচ্ছে, সব হচ্ছে, কিন্তু 55 দিনও হয়ে গেল। আমরা মহিষাসুর মর্দিনী দেখতে দেখতে, শুনতে শুনতে, অনেকেই টিভিতে বীরেন ভদ্রের কণ্ঠস্বর শুনতে শুনতে আজ সত্যি অনেকে আমার মতন ভোরবেলা তাদের মনে হয়েছে যে আমাদের চোখের সামনে এই মহিষাসুর মর্দিনী বা অসুর দমন, এটা আমরা দেখতে পারবো, রিক্রিয়েট হবে। আপনার কি মনে হয় সন্ময়দা? আপনার বাড়িতেও পুজো আছে, আপনারও আয়োজন তুঙ্গে, কিন্তু এবারে
আপনার বাড়িতেও পুজোর সময় হয়তো এই প্রশ্নটা উঠবে। মন ভালো নেই বাঙালির, পরিষ্কার বলছি, মন একমাত্র ভালো আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কারণ আমি তার ফেসবুক প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে উত্তর থেকে দক্ষিণে পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন। আমি ময়ূক আজকে খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন তুলব, যে যে জায়গাটা তোমরা পয়েন্ট আউট করলে, যে সুপ্রিম কোর্টে মামলাটার কিন্তু যে শুনানি হচ্ছে না, এটা একটা মনিটরিং হচ্ছে যে সিবিআই ঠিকঠাক মতো তদন্তটা করছে কিনা। তো এই মনিটরিংটাকে শুনানি হিসেবে ইন্টারপ্রেট করানো হচ্ছে খুব কনসাসলি এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, এবং মানুষকে একটা অধৈর্য করে তোলার চেষ্টা হচ্ছে। যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন সিবিআই কে টাইম দিতে হবে, কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও বুঝতে পারছেন যে এই মামলাটা এমন একটা ক্রিটিক্যাল জায়গায় যেখানে সরকার, যেখানে শাসক, যেখানে এই রাজ্যের যিনি প্রধান নেত্রী, তারা এভিডেন্স গুলোকে বদলে দিয়ে সিবিআই এর কাজটাকে ডিফিকাল্ট করে দিয়েছেন। এই জায়গায় আমি একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন তুলবো, যে তুমি যদি একটু শিয়ালদা কোর্টে সিবিআই যে তথ্যটা প্লেস করেছিল গত দিন সাতেক আগে, সেখানে একটা কথা বলেছিলেন যে তথ্য ট্যাম্পারিং নয়, তথ্য অল্টার করা হয়েছে। ঠিক, অর্থাৎ আমি কোনো একটা জিনিসকে আমি ট্যাম্পারিং করলাম, আমি এভিডেন্স থেকে লুকিয়ে রাখলাম এক জিনিস, আমি তথ্য অল্টার করলাম, এবং এটা কিন্তু আরো মারাত্মক সিরিয়াস গ্রিভেন্স। তোমরাই একমাত্র চ্যানেল যেটা ক্যাপিটাল পানিশমেন্টের কথাটা বলেছিলে, এবং লার্জার কনস্পিরেসিতে কিন্তু আইন বলছে যে লার্জার কনস্পিরেসিতে কেউ যদি তথ্য অল্টার করার মতো ক্রিটিক্যাল কাজ করে, তার মানে বুঝতে হবে হি হ্যাড দ্য মোটিভ অর ইন্টেনশন যে আসল অপরাধীকে লুকোনোর, তার শাস্তি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। প্রশ্নটা হচ্ছে বাঙালি কতদিন ধৈর্য ধরবে? 55 দিন পরে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসছে যে আর কতদিন? এই কথাটা বারবার আমরা বলছি এবং বলাটা স্বাভাবিক, কিন্তু এই আর কতদিনের মধ্যে যে উত্তরটা লুকিয়ে আছে, এ রাজ্যের সরকার প্রশাসন যদি প্লেস অফ অকারেন্স নষ্ট না করতো, এভিডেন্স ট্যাম্পারিং না করতো, এভিডেন্স অল্টার না করতো, দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ যদি দিত, তাহলে 55 দিন হয়তো সিবিআই কে অপেক্ষা করতে হতো না। আমি জানি না শেষ পর্যন্ত অপরাধী ধরা পড়বে কিনা, কিন্তু একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত যে এ রাজ্যের সরকার, পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক নেতৃত্ব সবাই মিলে এই এন্টায়ার এপিসোডে শুধু সঞ্জয় রায়কে বলির বকরা করে বাকিদের আড়াল করার পরিকল্পিত চেষ্টা করেছেন। আজ মহালয়ার দিনে যখন ওর মার কথাটা শুনছিলাম, আমার একটা শব্দবদ্ধ মনে পড়ছিল ময়ূক, আমার ভীষণ কষ্ট হচ্ছিল ব্যাপারটা। আমার বাড়ির অদূরেই ঘটনাটা ঘটেছে, যেদিনকে মেয়েটির মৃতদেহ দাহ করা হয়েছিল, স্থানীয় বিধায়ক সেই দাহটা ত্বরান্বিত করছিলেন, তারপর যখন তার নাভি গঙ্গায় বিসর্জন দিচ্ছিলেন, এই মা বলেছিলেন সেদিনকে যে আমার জীবনের সব সম্পদ আজকে জলে ভাসিয়ে দিয়ে এলাম। কত মর্মান্তিক একটা ঘটনা বলতো। এই সরকার আজকে সমস্ত পুজোয় আনুষ্ঠানিকভাবে পুজো হোক, অসুবিধে নেই, কিন্তু পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার মহাসাড়ম্বরে কার্নিভাল হবে, এই সরকার করবে, কয়েক কোটি টাকা সেখানে বরাদ্দ হবে, অথচ সিসিটিভি লাগাতে গেলে 14 দিন, 15 দিন, 30 দিন লেগে যাবে। আমি শুধু একটা কথা এখানে উল্লেখ করব যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তোমরা জানো সিআইএসএফ বলেছে 395টা সিসিটিভি দরকার, সেখানে বসানো ছিল কটা? 37টা। এখানেই তো পরিষ্কার হয়ে যায় যে সরকারের মোটিভ এন্ড সরকারের ইন্টেনশন। আমি বলছি, আমি সাম আপ করতে গিয়ে বলবো গভর্নমেন্টের ইন্টেনশনটাই হচ্ছে আসল, সরকারের ইন্টেনশনটাই আসল, অন্য কিছু সবকিছু অবান্তর। আজকে এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য অল্টার করা থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে, ডিসি নর্থ তিনি টাকার অফার করেছেন, সেই ডিসি নর্থকে কোনো সাসপেনশনে আওতায় আনা হলো না, ডিপার্টমেন্টাল প্রসিডিংসে আনা হলো না। আমরা কোথায় চলেছি? আজকে বিনীত গোয়েলকে প্রমোশন দেওয়া হলো, যে বিনীত গোয়েল দাঁড়িয়ে থেকে 14 তারিখ সে ওই প্লেস অফ অকারেন্স নষ্ট করার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন তাণ্ডবের মধ্যে দিয়ে। 40 মিনিট পুলিশকে লুকিয়ে রেখেছিলেন, 9 কম্বলের তলায়, 9 নার্সের বাথরুমের মধ্যে। আজকে মহালয়ার দিনে ওর বাবার, ওর মার কথাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আলটিমেটলি আর কি কি দেখা বাকি রয়েছে এই বাংলায়। কিন্তু সমস্ত কিছু দেখলাম, কিন্তু সন্ময়দা, দীপাঞ্জনদা, ফিরদৌসদা, কেন খুন হতে হলো অভয়াকে? এই প্রশ্নটা বারবার 55 দিন ধরে বারবার আমাদের প্রত্যেকের মনে হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে।
এই 55 দিন ধরে আসল প্রশ্নের উত্তর আমরা পাইনি। মিছিল দেখছি, মিটিং দেখছি, রাত জাগা, রাত দখল, ভোট দখল, মহালয়া এসে গেল, এরপর দুর্গাপূজা এসে যাবে। কি কারণে মেয়েটাকে এত বিভৎসভাবে খুন হতে হলো, ধর্ষণ করা হলো? অভয়া খুনের কারণ কি? সম্ভাব্য কিছু কারণ এই মুহূর্তে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছি। সন্দীপ ঘোষের দুর্নীতি জেনে ফেলা, সেটাই কি এই নৃশংসতার মূলে? টেন্ডার কেলেঙ্কারি নিয়ে মুখ খোলা, এই কারণে কি অভয়াকে খুন হতে হলো? চিকিৎসার সরঞ্জাম দুর্নীতি নিয়ে মুখ খোলা, এটাই কি আসলে অভয়ার খুনের কারণ? চিকিৎসা সরঞ্জাম দুর্নীতির পাশাপাশি ওষুধ, নিম্নমানের ওষুধ, রিপাবলিক বাংলা লাগাতার এক্সপোজ করেছে নিম্নমানের ওষুধ আপনার আমার বাড়িতে কিভাবে আসছিল। আর.জি. কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কুকীর্তি নিয়ে সরব হওয়া, থ্রেড সিন্ডিকেট জেনে ফেলা, ভিডিও তোলা, কি কারণে? কি কারণে এই একের পর এক যে প্রশ্নগুলো দানা বাঁধছে? আমরা সত্যি বিশ্বাস করুন, আমরা সিবিআই এর দিকে তাকিয়ে রয়েছি। আমরা প্রতিদিন অপেক্ষা করে থাকছি সুপ্রিম কোর্টে পরের দিন আমরা কবে লাইভ স্ট্রিমিং শুনতে পারবো। এটা এই অনুভূতিটা আমার শুধু নয়, আপনারও নিশ্চয়ই হচ্ছে। কারণ সব করছি আমরা উৎসবে মেতে উঠবো, আমরা ঠাকুর দেখতে যাব, আমরা আইসক্রিম খাবো, আমরা একা হয়তো বাড়িতে বসে থাকবো, কিন্তু খচখচ করা, ওই কিছু একটা বিধে থাকা মেয়েটার এই করুণ পরিণতি কেন হলো? দীপাঞ্জন চক্রবর্তী, 55টার দিন হয়ে গেছে, অভয়া এখনো বিচার পায়নি। অসুর দমন কবে হবে তা জানতে চায়, তার জবাব চায় বাংলা। বলুন। দেখো ময়ূক, প্রথমে বলি, সম্ভবত আমার জীবনে প্রথমবার আমি মহালয়া শুনিনি, কারণ আমি জেনে বুঝেই মা দুর্গাকে এবার প্রণাম করে বিদায় দিয়েছি আমার জীবন থেকে। যদি অভয়া বিচার পায় তাহলে মা দুর্গা ফিরবে আমার জীবনে, নাহলে ফিরবে না। আমি সকাল থেকে টিভি চ্যানেলগুলোতে দেখছিলাম খবরগুলো গতকাল রাত দখলে, আর আমি ওটাও দেখছিলাম যে একজন মহিলা হাতে কাঁচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় ফিতে কাটবার। আমার খুব মনে পড়ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের সে বিখ্যাত গান, হেসে নাও দুদিন বইতো নয়। আরেকটা রবীন্দ্রনাথের গান তো এরা এদিক ওদিক করে ফেলে। আমার মনে হচ্ছে এদের থিম সং হয়ে গেছে এখন সংকোচের বিহ্বলতা, নিজেদের অপমান। সমস্ত সংকোচ, লজ্জা, সব ত্যাগ করে সব সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে, নির্লজ্জের মতো বৈভব প্রদর্শন করে বেড়াচ্ছে। এবার আমি তোমাকে বলি ময়ূক, এই যে তদন্তের ব্যাপারটা, দেখো 55 দিন বলে হবে না। আমাদের ভাই সাহেব রয়েছেন, ফিরদৌস ভাই, উনিও বলবেন। দেখো, এটা একটা সাংঘাতিক বিচার প্রক্রিয়া, এবং যেরকম ভাবে যে কথাগুলো উঠছে তোমাদের কাছ থেকে শুনলাম, যে শুধু এভিডেন্স ট্যাম্পার না, এভিডেন্স অল্টার করা হয়েছে। এভিডেন্স ট্যাম্পার কিন্তু অপরাধ বিজ্ঞান বলে যে কোনো অপরাধী, আমি যদি অপরাধ করি আমি এভিডেন্স ট্যাম্পার করবই নিজের বাঁচার জন্য, কিন্তু সেই এভিডেন্সটা ট্যাম্পার করে তার জায়গায় অন্য কোনো জিনিস রাখা, যাতে ভবিষ্যতে প্রসিডিংসে ধরা পড়বে যে না এটা হয়। 9mm পিস্তল দিয়ে কাউকে মারলাম, পিস্তলটা ফেলে দিয়ে 5.56 পিস্তলটা রাখলাম। এই জিনিসটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এটা হয়ে থাকে, প্রমাণ হয় 100% এর পেছনে কোনো পুলিশের লোক রয়েছে, সে জানে যে প্রসিডিংসের সময় ভবিষ্যতে এই অল্টার্ড এভিডেন্সের কি সমস্যা হতে পারে। এখন ব্যাপার হচ্ছে অলমোস্ট সেম জিনিস আমরা দেখেছিলাম সেই কুখ্যাত কেস নো ওয়ান কিল্ড জেসিকা হত্যার কেসে কিন্তু ফরেনসিক ল্যাবরেটরি থেকে বুলেট এবং গান দুটোই কিন্তু অল্টার করে দেওয়া হয়েছিল, এবং সেগুলো পরে উদ্ধার হয়, এবং তার জন্য দিল্লি পুলিশের একজন অতীত প্রখ্যাত একজন আইপিএস অফিসার, অন্যতম সিনিয়র আইপিএস অফিসার, তার সারা জীবনের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। আমাদের এখানে কি দেখলাম না, একটা প্রাইস পোস্টিং পেল এডিজি এসটিএফ। ইন্টেনশন এখানেই বোঝা যাচ্ছে, যেটা বারবার সন্ময় দায় বলছিলেন বা ফিরদৌস ভাইও বলছিলেন, ইন্টেনশনটা শুরু থেকেই খারাপ। এই যে ইন্টেনশনটা খারাপ কেন, নিছক ব্যক্তি পছন্দ বা ব্যক্তি প্রেম তা নয়, কারণ সর্বোচ্চ মহলের যে দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি, সেই দুর্নীতির জন্য আমাদের এই বোনটিকে নিজের প্রাণ বলিদান দিতে হলো। আর এই দুর্নীতিটাকে বাঁচানোর জন্য একটা প্রাতিষ্ঠানিক, এখানে আমি শুনছি অনেক লোক উন্নাও, হাতরাস, কাটুয়া, বানতলা এই সমস্ত ঘটনা বলে, ভারতের আর্থ-রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে এগুলো হবে, কিন্তু একটা কেসেও কিন্তু আমরা দেখিনি আজ পর্যন্ত যে পুরো প্রশাসন
পুরো পুলিশ প্রশাসনের সর্বোচ্চ মাথা তারা নেমে পড়েছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং আমরা বারবার দেখেছি। থ্যাঙ্কস টু মিডিয়া, তোমরা না থাকলে এই কেস দাবা পড়ে দেবে যেত। জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ বারবার নেমে আসছেন রাস্তায়, কিন্তু এটা হবে না, এটা চলতে পারবে না। এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার, লার্জার কনস্পিরেসি, বিএনএস এর এই নতুন যে ভারতীয় ন্যায় সংহিতাতে, তাতে কিন্তু মেন ক্রাইমের সম পরিমাণ সাজা পাবে প্রমাণ হলে, এবং একটা লোকও কিন্তু ছাড়া পাবে না। আমি জানি না হত্যা ধর্ষণটা কতটা করতে পারবে প্রমাণ, কারণ ভয়ঙ্কর ভাবে সেগুলোকে ট্যাম্পার করা হয়েছে, কিন্তু এভিডেন্স এইগুলোতে ধরা পড়বে। একদম একদম এভিডেন্স লোপাটের থেকেও খারাপ এভিডেন্স অল্টার করা, সেটা কিন্তু পুলিশ করতে পারবে না। একদম অ্যাবসলিউটলি। আমি দীপাঞ্জন দা আপনাকে একটু থামাচ্ছি, একদম আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ মূলত যে জায়গাগুলো আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন, মানে এক হচ্ছে অভয়া মেয়েটি কেন খুন হলো, এরকম নৃশংসভাবে খুন কেন হলো, এটার উত্তর চাই। যতদিন না উত্তর পাবো ততদিন চিৎকার করব জাস্টিস ফর আরজি কর, যতদিন না উত্তর পাবো ততদিন ধরে রাত দখল করব, ততদিন ধরে মশাল চালাবো, ততদিন ধরে উৎসবেও ফিরবো, দ্রোহতেও ফিরবো। কিন্তু তার পাশাপাশি আরেকটা প্রশ্ন, যেটার উত্তর আমি ফিরদৌস শামীমের থেকে আশা করতে পারি, এই উত্তরটা ফিরদৌস শামীম আপনার কাছে যদি থাকে দিন, কারণ আমরা লাগাতার যে তদন্ত করেছি সেই তদন্তে অনেকগুলো অংশ উঠে এসেছে, অনেকগুলো অ্যাজাম্পশনস উঠে এসেছে, পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা উঠে এসেছে, মারাত্মক কিছু দেখে ফেলেন অভয়া। কি কি দেখে ফেলতে পারেন আমরা বারবার খবর ভেঙে ভেঙে আপনাদেরকে প্রশ্ন করেছি, দেখিয়েছি, বুঝিয়েছি। পার্টি কি শুধু দু জায়গাতেই হয়েছিল? একটা পার্টি, নৈশ পার্টি, কোনো রাজনৈতিক পার্টি নয়, ওই পার্টি মৎসব এই সমস্ত কিছু দুটো জায়গাতে হয়েছিল, এরকম কি কিছু সম্ভাবনা 8 তারিখ রাতে ছিল, নাকি আরো অন্য কোথাও হয়েছিল পার্টি? ইতিমধ্যে সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি যে 8 তারিখ রাতে একটি মৎসব চলেছিল, বড় বড় সাহেবেরা এসেছিলেন, অনেকে এসেছিলেন, সমস্তটা খোলসা করে হয়তো আমরা বলতে পারছি না। এরপরে পার্টিতে যাননি বলেই খাবার অর্ডার দিয়েছিল অভয়া। অভয়া আসলে আনকমফোর্টেবল ফিল করছিল সেই পার্টিতে যাওয়ার জন্য। কর্তব্যরত অবস্থায় কি দেখে ফেলে অভয়া? এমন কিছু অপ্রীতিকর জিনিস, এমন কিছু যেটা সামনে চলে এলে এর থেকেও বড় হয়তো কোনো খবর হতে পারত। বন্ধ ওটিতে কারা লিপ্ত ছিলেন যৌন কর্মে? কোল্ড ওটি ইমার্জেন্সি বিল্ডিং এর 8 তলায় কি এমন জিনিস 7 তলা 8 তলায় হচ্ছিল অনুমান করা হচ্ছে, বিভিন্ন বক্তব্য থেকে উঠে আসছে। এবং তার পাশাপাশি দুর্নীতির প্রতিবাদ, সঙ্গে কুকর্মের ছবি তোলা, ভিডিও করেছিল কি কোনো অভয়া? সেই জন্যই ভিডিও ডিলিট করে দেওয়া, এটাই কি কারণ? এরপরে যে কুকর্মের ছবি, সেই ছবি তুলে রেকর্ড করে কি রেখে দিয়েছিল নিজের মোবাইলে অভয়া? সব জেনে ফেলায় অভয়া খুন হলো। ফিরদৌস শামীম, এই প্রশ্নগুলো হয়তো আবার এটা প্রমাণ করছে যে এটা শুধুমাত্র খালি চোখে একটি ধর্ষণ এবং খুনের মামলা নয়, এটা একেবারে অত্যন্ত ডিপ কোনো ঘটনা এই সেমিনার রুম এবং তার চারপাশে হয়েছিল। এটার একটা বিশাল বড় ক্রাইম সিকোয়েন্স অলরেডি হয়তো তৈরি হয়েছে। পদে পদে শুধু নয়, ব্লকে ব্লকে হয়তো এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া নেব আমি। দেখুন, প্রথমেই বলি, আমার মনে প্রথম দিনে এই সন্দেহ হয়েছিল যেদিন ওই ওসি গ্রেপ্তার হন। আচ্ছা বলুন তো, একজন থানার একজন আধিকারিক, তার কি এমন দায় রয়েছে যে হাসপাতালের অভ্যন্তরে একজন চিকিৎসক ধর্ষিত হয়ে খুন হলেন, তার কি এমন দায় রয়েছে সেটিকে ট্যাম্পার করবেন? কেউ আমরা মানে এটা তো ভাবছি না যে উনি গিয়ে ধর্ষণ করেছেন বা খুন করেছেন, কিন্তু আমাদের ভাবনায় সর্বপ্রথম এটা বারবার আসছে যে কেন উনি এটাকে করতে গেলেন, যেহেতু তাকে ও এভিডেন্স ট্যাম্পার করার জন্য এখনো পর্যন্ত সিবিআই হেফাজতে রয়েছেন। তাহলে দুটো কারণ হতে পারে, এক কোনো পিকিউরিয়ারি বেনিফিট পাওয়ার জন্য, দ্বিতীয় হতে পারে কোনো প্রমোশনাল বেনিফিট পাওয়ার জন্য। আচ্ছা, যদি পিকিউরিয়ারি বেনিফিট হয় অর্থাৎ টাকা কড়ির বেনিফিট হয়, তাহলে সেটা কারা দিতে চেয়েছিল? দ্বিতীয় হচ্ছে, যদি প্রমোশনাল বেনিফিট দেওয়ার যদি কোনো অঙ্গীকার হয়, তাহলে সেটা দেওয়ার ক্ষমতা কাদের রয়েছে? এবার তার পরের প্রশ্নটা আসে, যদি প্রমোশনাল বেনিফিট হয় বা তার চাকরিগত অবস্থান থেকে হয়, তাহলে এই নিশ্চিতভাবে প্রশাসনের কোনো না কোনো মাথা আছে।
তাহলে তার পরের প্রশ্ন হয় যে প্রশাসনের সেই মাথাদের কি এমন দায় রয়েছিল যে একটা ধর্ষণ হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে এইভাবে এভিডেন্স ট্যাম্পার করতে হচ্ছে বা অল্টার করতে হচ্ছে। এখানে যদি আপনি ক্রোনোলজিটা পরপর একটু সাজিয়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার পিছনে একটা লার্জার কনস্পিরেসি রয়েছে। না হলে আমাকে সব থেকে বেশি আপনি এই ঘটনাগুলোর মধ্যে এখনো দুটো ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু ভুলে যাবেন না আরেকটি ঘটনা, সেটা হচ্ছে 14ই আগস্টের ভ্যান্ডালিজম। সেটা কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশই কিন্তু তার তদন্ত করছে। 14ই আগস্টে হঠাৎ করে আপনিও সেদিন উপস্থিত হয়ে গেছিলেন সেই ভ্যান্ডালিজম চালানোর পরে। 14ই আগস্টে হঠাৎ করে পুলিশ ওখান থেকে সরে গেল কেন? বা একটা মব এলো, সেখান থেকে মাত্র খুব বেশি না হাতে গোনা 70 থেকে 80 জন তারা এসে ভ্যান্ডালিজম চালিয়ে চলে গেল। তাদের মধ্যে কোনো কমন ইন্টেনশন ছিল? তারা কি নাকি তারা বিক্ষুব্ধভাবে এসেছিল, মানে কেউ ধরুন টালার মানুষ, কেউ অমুকের মানুষ, তমুক জায়গার মানুষ, তারা হঠাৎ করে তারা এই একটা কমন ইন্টেনশনে হাসপাতালে ভাঙচুর করে কারা? আমি যদি সাধারণভাবে যদি ভাঙচুরগুলোকে লক্ষ্য রাখি তাহলে কারা? যে সমস্ত পেশেন্ট পার্টি তারা মনে করেন আমরা এগ্রিভ হয়েছি, আমরা সঠিক চিকিৎসা পরিষেবা পাইনি, অনেক সময় পেশেন্ট পার্টি ভাঙচুর করেছে, এই উদাহরণ রয়েছে। কিন্তু হঠাৎ করে যেখানে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকই তার সঙ্গে এরকম নির্মম অত্যাচার করা হয়েছে, সেই হাসপাতালে কখনো জনগণ গিয়ে ভাঙচুর করেছে এই উদাহরণ যদি না থাকে, যদি তার পিছনে মেন্স রিয়া না থাকে। একদম। ফিরদৌস শামীম, আমাকে একটা জিনিস বলুন, একটা জিনিস অন্তত আশ্বস্ত করুন। অনেকে আমাকে দর্শকেরা জিজ্ঞেসও করছেন 55 দিন হয়ে গেছে, আমরা ধরে নিতে পারি তো যে 90 দিনের মধ্যে একটা প্রিলিমিনারি চার্জশিট তো দাখিল করা হবে? মানে 90 দিনের মধ্যে তো চার্জশিট দিতে হয়। নিশ্চিতভাবে সেটা দেবেন, এবং আমি মনে করি যে সিবিআই যেহেতু দেখুন সুপ্রিম কোর্ট, এই যে আমাদের একটা জিনিস বুঝে নেওয়া উচিত, একটা জিনিস যে ট্রায়াল কোর্ট এবং কনস্টিটিউশনাল কোর্টের মধ্যে পার্থক্যটা। সুপ্রিম কোর্ট যেটা করছে বা এর আগেও হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যেটা করছিলেন, মূলত দুটো সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টই দিয়েছিল। এই যে কনস্টিটিউশনাল কোর্টগুলো কি করে, এই ধরনের তদন্তে যদি মনিটরিংয়ের নির্দেশ থাকে তাহলে কি করেন, সিবিআই তদন্তের মনিটরিং করেন। যেমন দেখেছেন এর আগে শিক্ষা দুর্নীতির মামলায়, এই যেমন দেখছেন এই মামলায় তারা কি করছে, সিবিআই তদন্তের মনিটরিং করছেন, কিন্তু এর ট্রায়াল সম্পূর্ণ হবে কিন্তু ট্রায়াল কোর্টে, অর্থাৎ নিচের আদালত। যদিও নিম্ন আদালতে শব্দ বন্ধ ব্যবহার করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মানে এই নিম্ন আদালতে যে চার্জশিট দাখিল করা হবে ফাইনাল রিপোর্ট আকারে জমা পড়বে, সেখান থেকে বোঝা যাবে যে আসলে কি কি ঘটেছিল। মানে হাতে আর 35 দিন মতন আছে, আরো 35 দিন সময় আছে, আরো 35 বার অনেকের হয়তো প্রেসার বাড়তে পারে। 90 দিনের মধ্যে চার্জশিট সাধারণত দাখিল করা হয়। এই 90 দিনের চার্জশিট বাধ্যতামূলক। চার্জশিট পেশের জন্য 90 দিনের যে সময়সীমা সাধারণত ভারতীয় ন্যায় সংহিতাতে দেওয়া, এর আগে 7 দিন। পরিস্থিতি বুঝে আরো 90 দিনের অনুমতি দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার সংস্থান রয়েছে, অনুমতি দিতে পারবেন বিচারক। সিবিআই এর মনে হলো যে আমরা প্রাথমিকভাবে একটা চার্জশিট দিলাম, তারপরে আরো তদন্তের বাকি রয়েছে। চার্জশিট মানে কি? অর্থাৎ একটা রিপোর্ট যে আমরা এতদিন ধরে কি করলাম, 180 দিনের মধ্যে শেষ করতে হবে তদন্ত। এর পাশাপাশি 7 দিনের মধ্যে অভিযুক্তকে চার্জ গঠনের নোটিশ, সেই নোটিশ দেওয়া হবে। শুনানি শেষে 30 দিনের মধ্যে মামলার সিদ্ধান্ত নিতে হবে। এরকম কেস, এরকম ভয়ঙ্কর মর্মান্তিক কেস, মামলার সিদ্ধান্ত দিতে হবে বিচারককে। দীপাঞ্জন চক্রবর্তী, খুব সংক্ষেপে আমরা আশা করতে পারি এই 35 দিনে আরো জাল গোটাবে সিবিআই, আরো অনেক কিছু ডেভেলপমেন্ট হতে পারে, আমরা আশা করতে পারি। নিশ্চয়ই আশা করতে পারি, যেরকম ভাবে, কারণ শুধু আমার আশা বলে নয়, তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং তারা সন্তুষ্ট। একটাও কিন্তু এখনো অবধি নেগেটিভ কমেন্ট হয়নি সিবিআই এর বিরুদ্ধে। সুতরাং আমরা নিশ্চয়ই আশা করব, একটু ধৈর্য ধরতে হবে। আমি নিশ্চিত যারা সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছে তারাও অ্যারেস্টেড হবে, তারাও কিন্তু তদন্তের আওতায় এসে তাদেরও জেলের ঘানি কাটতে হবে। তাই বলেছি, হেসে নাও, দুদিন বইতো নাও। সন্ময় বাবু, সন্ময় বন্দ্যোপাধ্যায়। না দেখো ময়ূক, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট বলে আমরা কথা বলছিলাম না, আমি যে প্রশ্নটা একটু আগে তুলেছিলাম, ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্টের ব্যাপারটাই কিন্তু মূল জায়গা, যেটা এন্টায়ার প্রসেসিং থেকে
ডিলেট করে দিচ্ছে, ডিলেট করে দিচ্ছে, ডিলেট করে দিচ্ছে। তুমি যদি সাম্প্রতিককালের একটা ইনস্ট্যান্স গত 55 দিনে সিবিআই এর একটা ইনস্ট্যান্স তুমি দেখাতে পারবে না, মানে রাজ্য সরকারের, যেখানে রাজ্য সরকার একটা সহযোগী মনোভাব নিয়ে এই মামলাটার মধ্যে সিবিআই কে হেল্প করতে এগিয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে ধরো করাপশনের পার্টটা, যেটা মূল করাপশনের পার্টের দিকে চলে যাচ্ছে, তোমার আজকের বক্তব্যের মধ্যেও সেটা উঠে আসছিল যে করাপশনের পার্টটাকে কভার আপ করার জন্যই মেয়েটি দেখে ফেলেছিল বলেই বোধহয় সম্ভবত তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। সেই জায়গাটা দাঁড়িয়ে করাপশনের পার্টেও সিট গঠন করা এবং প্লেস অফ অকারেন্স নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য, প্রত্যেকটা পার্ট আমি অন্তত 30টা পয়েন্ট এরকম নোট করেছি যেখানে সরকারের ভূমিকাটা ছিল, ইন্টেনশনটা ছিল যে কোনো মূল্যে হোক ওই সঞ্জয় রায়কে দিয়ে পুরো ব্যাপারটাকে, এপিসোডটাকে ক্লোজ করা। বেশ, এবং যত ডিলেট হবে সরকারের টেনশনটা কিন্তু বাড়ছে। একদম একদম। আমার সময় শেষ, কিন্তু আবারও বলছি দর্শকদের এবং যারা আমার অতিথিরা রয়েছেন, আমাকে বারবার ফিরে ফিরে আসতে হচ্ছে আর.জি. করের এই ঘটনা এবং তার বিশ্লেষণে। অনেক কিছু ঘটছে, গোটা বিশ্বে অনেক কিছু ঘটছে। আরবে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাল ইরান যেভাবে ইসরায়েলে 400টা মিসাইল লঞ্চ করেছে, তার পাল্টা ইসরায়েল কিছু করে বসতে পারে। গোটা পৃথিবী অশান্ত, বাংলাদেশে এত কিছু হচ্ছে, কিন্তু ওই যে বললাম, পুজো আসছে, ফিতে কাটছে, কেউ উৎসবে মেতে উঠবে, কিন্তু ফিরে ফিরে আসতে হবে অভয়ার জন্য। এ পুজো অসুর বধের পুজো হোক, এই উৎসব দ্রোহের উৎসব হোক। আবার কাল হয়তো অভয়ার নতুন কোনো আপডেট নিয়ে ফিরে আসতে হতে পারে আমাকে, কারণ অভয়াকে আমরা ভুলিনি, ভুলব না। এই শপথ আমরা বাংলার মানুষ করলাম অভয়ার জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চাই বাংলা এখানেই শেষ করছি।